একটা নির্দলীয় সরকারও তো ছিল ১.৫ বছর। তারা কি করল? তো তারা তো স্বার্থবাদী, তারা তো নিজেদের লাইসেন্স করা নিয়ে ব্যস্ত। তারা কি দেশের মানুষের কথা ভেবেছে নাকি? যে রাস্তায় শুয়ে আছে যে ইন্ডাস্ট্রির স্বার্থে, মানুষের বিবেকের স্বার্থে এবং শিল্প সংস্কৃতি যেহেতু মেরুদণ্ড, যেহেতু একটা শুদ্ধ ভাষা, এই ভাষার সংগ্রাম এবং একটা ছোট্ট জীবন এবং এই জীবনে কিছু করে যাওয়া, সেটার জন্য এত ঘৃণ্যতম, হ্যাঁ, এই বৈষম্যের দরকার নাই। সেকেন্ডে নাই ভরসা, মরে যাবে। বলতে, বলতে আমার অস্থির হয়ে গেলাম। মানুষ কবে মানুষ হবে? না তো আমার এটাই মানে একটু অবাক লাগে যে ধরেন আপনাকে এই যে প্রেস, হুম, প্রেস একটা সিন্ডিকেট। আপনি প্রেসকে ডাকবেন, খাওয়াবেন, টাকা দিবেন, আপনার রিপোর্ট করবে। আমি এমন দেখেছি আমাদের পরে যারা তাহলে আসছে আপনি তারা ১ম নিজেরা, নিজেরা আলোকে ক্লাব বানাইছে। আপনি ১ম আলোকে খাওয়ালে কি ১ম আলো আপনাকে তাহলে খাওয়ালে না পা চাটলে কি করবে আল্লাহই জানে। কিন্তু আমি তো ওই ঘরানার নই। করেননি? আমি বলবীর চির উন্নত মামুষির। শির আপনার আপনার নেহারি আপনার আমারই, কাছ থেকে আমরা একটা আবৃত্তি শুনবো শেষে। শির নেহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রির। ছোট্ট জীবনে কি করবেন? আমি যদি একটা নেগোসিয়েশন করে একটা পুতুল নিয়ে এসে ঘরের মধ্যে রাখি, ওইটা দেখে তো আমার গায়ে জ্বর চলে আসবে। যে এটা আমি আমি যখন আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা দেখি তখন আমার বুকের মধ্যে যে একটা সম্মান, একটা ভালোবাসা, একটা গর্ব বা একটা স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি হয়, সেটা অন্য কিছু আমি যদি নেগোসিয়েশন করেই নেই আমি, তাহলে তো এরকম প্রচুর অ্যাওয়ার্ড কেনা যায় এদেশে নাকি বেচা বিক্রি হয়। না আমি তো একটা কথা এবং আপনাকে আমি ভীষণ সৌভাগ্যবান যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি তত্ত্বাবধায়কের সময়। ও এই নাইস। বিএনপি আওয়ামী লীগের সময় হলে পেতাম না। দলগত হয়ে যেত তখন। তো এই সব জায়গায় বৈষম্য। তো এইভাবে কি একটা দেশ চলে? এই দেশে এইভাবে কি একটা সৃষ্টিশীল কাজ এগিয়ে যেতে পারে? তো একটা প্রশ্ন আমার কেন জানি করতেই ইচ্ছা করছে আপনাকে। সেটা হচ্ছে আপনি কি সিন্ডিকেটের শিকার? 100%। হ্যাঁ, আমি তো কোনো সিন্ডিকেটেরই হইতে পারিনি। সেজন্যই তো আমি অ্যা মানে সিনে নাই। আপনি কি আন্ডাররেটেড? হ্যাঁ, 100%। মানে আপনি যেখানে যাওয়া উচিত ছিল সেটা আপনি যেতে পারেননি। মানে সে আপনাকে যেতে দেওয়া হয়নি। সেটা আমি বলব না। আমি বলব সৃষ্টিকর্তা এটাই আমার জন্য নির্ধারিত করে রেখেছিল। যে এর ভেতরে আমি যা পেয়েছি, সেটার যদি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে যাই, তাহলে আমার আমৃত্যু পর্যন্ত বলে যেতে হবে। তা সেটা ঠিক আছে। কিন্তু গতকালকে আমেরিকা থেকে এক বন্ধু ফোন করে বলছিল আড্ডা মারতে, মারতে যে একসময় নাকি সে আমার নাটক দেখার জন্য বসে থাকতো। এবং আমার নাটক দেখা মানেই তার সুন্দর কিছু সংলাপ, একটা ফিলোসফি, একটা কোনো মেসেজ। সেদিন আমার ছেলেকে এই 3Gর সামনে আমি ড্রপ করেছি। ওই গার্ডটাই গিয়ে এসে আমাকে বলছে যে, "আপনার পরিবারসহ আপনার অনেক নাটক দেখেছি।" তো এই যে প্রাপ্তি, এই যে সম্মান, এই যে ভালোবাসা, এই যে আমাকে ঘরে, ঘরে যে, বা আপনাকে রাস্তায় দেখলে হ্যাঁ, মানুষ যে যে চিনতে পারে, সম্মান করে, সম্মান করে। হ্যাঁ, যে আমি ভালোবাসা পাই। তো আর কি আছে? কি তাহলে কি হতো এমন? তাহলে কি আমরা আমরা বরং বঞ্চিত হয়েছে আমার দেশ, আমার জাতি, আমার শিল্প, আমার সংস্কৃতি। যে আমরা যে তৈরি হয়ে এসেছিলাম, হ্যাঁ, সেইটা ব্যবহার করতে পারে নাই। সেটার ব্যর্থতা আমার নয়। দায়ভার আমার অবশ্যই কিছুটা আছে। আমি যদি নিজে বিজনেস হিসেবে নিতাম জিনিসটাকে, আমি নিজেই প্রোডাকশন হাউস করতাম, নিজেই প্রোডিউসার হান্ট করতাম, স্পন্সর হান্ট করতাম, করে নিজেই হিরো হয়ে যদি নিজেই, তাহলে হয়তো অনেক কাজ করা যেত। কিন্তু আমি ওভাবে চাইনি। আমি অভিনেতা মানুষ। আমি এত বড় আপনাদের টিমের একটা অংশ। আমি যেন অভিনয়টাকেই কনসেনট্রেট করতে পারি। আমি যেন আমি কোনো চরিত্র যেন স্ক্রিনে পোর্ট্রেট করতে পারি, যেটা দেখে মানুষের একটা সুন্দর অনুভূতি হবে, একটা পথ পাবে, একটা রিয়ালাইজেশন হবে। কিন্তু আপনার দুঃখ লাগে না এইজন্য অতৃপ্তি লাগে না যে একসময় লাগতো। এখন লাগে না? হ্যাঁ, বয়সের সাথে, সাথে এটা মানে একদম আমার এখন ভেতরে একদমই নাই। কারণ আমি বুঝতে শিখেছি যে আপনি আপনার আত্মাকে যত কষ্ট দেবেন, আত্মা আপনাকে ততটাই ভোগাবে। অতএব আমি আমার স্ট্র্যাটেজি হচ্ছে যা পেয়েছি শুকরিয়া, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এর থেকে বেশি আর কি পেতে পারতাম? রাজশাহী থেকে যেভাবে ঢাকায় এসে আপনি আজকে আমাকে ইন্টারভিউ করছেন, আজকে বাংলাদেশের সর্বস্তরের আম সেরা মানুষ এবং একদম আপামর জনতার যে ভালোবাসা, যে সম্মান, কি চাই আর? না এটা অনেক বড় ব্লেসিংস। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কি যে আপনি যে নাটক করছেন বা জীবিকার একটা বড় অংশ তো নাটক। আমি অবশ্য এটার থেকে লাকি আল্লাহ তাআলা আমাকে এই নাটকে আমার অত রিজিক রাখে নাই। আচ্ছা। কারণ আমি বুঝতে শিখেছি ওই অ্যাওয়ার্ডের সময় থেকেই আরকি, মানে অ্যাওয়ার্ডের আগ থেকেই আমার খুব কিন্তু সংখ্যা ফ্রাস্ট্রেশন তো ছিল। অনেক। আপনার তো অনেক সংখ্যা। হ্যাঁ, অনেক নাটক করতাম। কারণ প্রতিদিন সকালে যাই, কি করি সারাদিন? সন্ধ্যায় ফিরি, কি গল্প, হ্যাঁ, কয়েকটা টাকার জন্য। এবং আমি যাদের সাথে কাজ করছি আমার অ্যাসোসিয়েশন কারা? তাদের চিন্তাভাবনা কি? লেখাপড়া কি? তারা আসলে কি ভাবছে? আসলে জীবনটাকে তারা কিভাবে উপভোগ করছে? বা আ এই যে জালালউদ্দিন রুমি বলেছেন যে, "পৃথিবীতে আপনার জন্ম হয়েছে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কারণে। তার তাড়না অনুভব করতে পারাটাই জীবন।"
তা আমি কি কারণে জন্মেছি, আমাকে দিয়ে কি আল্লাহ তাআলা করাতে চান, সেসবে না গিয়ে আমি শুধু আমার সুখ খুঁজতেছি, আমার এই পৃথিবীর মোহে আমি হারিয়ে যাচ্ছি। আমাকে এটা দে, আমি ওটা দে, আমি হিরো, আমি এটা কর বেটা, আমি এটা চাই, বাজেট থাক আর না থাক। হ্যাঁ, আজকাল নাকি একটা আর্টিস্টই ৩ লাখ টাকা নিয়ে যায় এবং অন্য কোনো আর্টিস্টকে টাকা দেওয়ার টাকাই থাকে না। তাহলে না, আপনি যে এই শিল্পীদের মধ্যে যে বৈষম্য, না, শিল্পীদের নাকি যে একসময় না খেয়ে থাকতো, আমি যেটা শুনলাম যে স্যান্ডেলের ফিতা ছয় খোয়াই হয়ে শিল্পীদের নাকি গেছে, জামা কাপড় দিতে হয় যে জামা নাহলে কাপড় দিতে। শুটিং করবে না। তো এখন ধরেন যে এই যে সময়ে ওরা ওই পূর্বের মুহূর্তটা কি ভুলে গেছে? যে সময়ে একটা পাসিং ক্যারেক্টারের জন্য সারাদিন বসে থেকেছে। আজকে লাখ, লাখ টাকা সে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর মতো আরেকজন পাসিং আর্টিস্ট যে এসে দাঁড়ায় আছে, তার দিকে কি একবারও তার দৃষ্টি যায় না? সে সবাই একাই খাবে সে। তো এই যে বৈষম্য এবং লোভ এবং স্বার্থপরতা, আমি একটা লাইন বলি এটার প্লিজ। জন্য যে প্লিজ, আ লজ্জা পেতে হয় এমন কোনো কাজ করবেন না। তারা কি আসলে লজ্জা পায়? এই লজ্জাটাই হচ্ছে একটা ব্যাপার। লজ্জা নিয়েই মোটিভেশন হওয়া দরকার। যে আমি এমন কোনো কাজ করব না যেটাতে আমাকে লজ্জা পেতে হবে। আহ, নাটকের একটা ব্যাপার নিয়ে আমি একটু কথা বলতে চাই। নাটকের মধ্যে, অনেক নাটকের মধ্যে, সব নাটক তো অবশ্যই না, কিছু কিছু নাটকের মধ্যে দেদারসে অশ্লীল ভাষা ব্যবহার করা হচ্ছে, যেটা আমার মনে হয় যে কোনোভাবেই আপনি আপনার পরিবার নিয়ে দেখতে পারবেন না। তো এটা কি নাটকের প্রতি মানে একটা বাজে ইম্প্যাক্ট ফেলছে না? আসলে এখন তো এটা বিজনেস। এখন দেখেন যে যারা গালি দিচ্ছে, চড়-থাপ্পড় মারছে স্ক্রিনের মধ্যে, তাদের অডিয়েন্স কারা? মোবাইলে নাটক দেখে। এখন এদের অত্যাচারে কি হয়েছে, যারা শিক্ষিত আমাদের অডিয়েন্স ছিল, একটা আপনি যেটা বললেন ভাষা, ভাষা মানে তো একটা বাংলা ভাষা মানে বিশাল ব্যাপার। এখন এই ভাষার উচ্চারণ, বর্ণমালা, এই ভাষার শব্দের অনুভূতি, তো এইটা কিভাবে বুঝবে ওরা? তো এখন হচ্ছে যে আপনার বিজনেস হচ্ছে, টার্গেট কনজিউমার হচ্ছে মোবাইল এবং ইয়াং এন্টারপ্রেনাররা এবং মূর্খ-সূর্খ শ্রমিক-ট্রমিক যারা নন এডুকেটেড এবং অরুচিশীল মানুষ, তাদেরকে তাদের রুচিটাকে এমনিই নষ্ট, তাদের রুচি, তার থেকে আরও নষ্ট করে দাও। অনেক মজা পাবে, একটু হাসবে হো, হো করে, পরের দিন আবার কাজে ঝাঁপায় পড়বে। তো এটা এই স্ট্র্যাটেজিতেই এটা ক্ষতি হচ্ছে না? ক্ষতি তো ওর কি ক্ষতি? ও তো টাকা পাচ্ছে। যে বানাচ্ছে সে টাকা সমাজের পাচ্ছে, ক্ষতি? নায়িকা নিয়ে ঘুরছে, নায়কদের তো এই মানে হাম্বরা আমি কি হনুরে, আমি ডিরেক্টর। তো তো ওর তো আনন্দের সীমা নাই। ও সমাজের ফ্ল্যাট ক্ষতি, কিনছে। সমাজের ক্ষতি হচ্ছে না? সমাধির কথা ওরা ভাবে? তাহলে ওরা তাহলে দেশের কথা ভাবে? তাহলে এখানে দেশপ্রেমী কয়জন আছে এখন বলেন? তাহলে কি মানে কোনোভাবেই এদের জন্য কিছু করার নেই? শুধু এদের তাকিয়ে তাকিয়ে চেয়ে চেয়ে দেখলাম। যে দেখলাম আসলেই তাই। কারণ হচ্ছে যে গোড়াই যখন নষ্ট হয়ে যায়, তখন আপনি আগাছা তো কেটে লাভ নাই। আপনি গাছ বাঁচাতে গেলে আপনি আগাছা কেটে গাছে পানি দেন। এই যে বিশেষ করে সরকার পারে এটা। আওয়ামী লীগ সরকার যখন আসছিল তখন অনেক বুক ভরা আশা ছিল যে এরাই একমাত্র শিল্প সংস্কৃতির লালন পালন করবে। কিন্তু যেই লেভেলের বৈষম্য এবং দলীয়করণ করেছে এবং যে লেভেলের লুটপাট এবং চোর বাটপারি করেছে, এটা দরকার ছিল এক জীবনে এত হাজার হাজার কোটি টাকা দিয়ে কী করবে? নতুন সরকারের কাছে আপনার কি নতুন সরকার প্রত্যাশা? তো মুদ্রার এপিঠ ওপিঠ। তাহলে এদেরকে তো দেখেছি। তাহলে কারা করবে তাহলে? এদেরকে তো দেখেছি। ৯০ এর গণ আন্দোলনে তো আমরা কাজ করেছি। না ৯০ এর পরে তো তাহলে এরা সুযোগ পেয়েছিল। তাহলে আপনার কি মনে এরা হয় তো কে করবে? এরা তো যা তা করেছিল। কে করবে তাহলে? এটাই তো। বিকল্প কে? এইজন্য পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে ভূমিকম্প এই যে আসছে। আপনি ২ দলের কথা বললেন, একটা নির্দলীয় সরকারও তো ছিল ১.৫ বছর। তারা কি করবে? তারা তো স্বার্থবাদী। তারা তো নিজেদের লাইসেন্স করা নিয়ে ব্যস্ত। তারা কি দেশের মানুষের কথা ভেবেছে নাকি? যে রাস্তায় শুয়ে আছে যে অ্যা মানুষটা। তাহলে আমরা কি একটা কথাই বলব যে আমার বলার আপনি কিছু বলেন ছিল যে না? ইয়াং জেনারেশন যারা কিনা এখন আমাদের পরের জেনারেশন, তো এরা মৌলবাদকে সামনে নিয়ে এই জেনারেশন কিভাবে এগিয়ে যায়? তো এগুলো তো খুবই দুঃখজনক যে আমরা যে সার্বভৌমত্ব, যে রাষ্ট্রের চারনীতি এবং আমাদের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যে সংগ্রাম এবং যে উর্বর ভূমি সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছিলেন, তো সেখান থেকে আমরা অনেক অন্য জায়গায় চলে গেছি। আমরা তো দেশকে বিদেশ বানিয়ে ফেলেছি। প্রত্যেকেরই নাকি সেকেন্ড হোম আছে। হ্যাঁ, এবং প্রত্যেকেই টাকা পয়সা দিয়ে হাজার হাজার কোটি টাকা, আমলা থেকে শুরু করে। তো কি হবে? ওই যে বললাম ৯০% যদি অসৎ হয়, তাহলে কিভাবে এগোবো বলেন? আপনার কাছে ছোট্ট একটা আবৃত্তি শুনতে চাই। সেই বিরাট খামারটাতে কোনো বৃষ্টি হয় না। আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত, যা জমে কঠিন হয়েছে। নাইস। তাদের জিজ্ঞাসা করো যে ঝর্ণার ওদিক ওদিক ছুটোছুটি করে, যে বাতাসে উপমহাদেশের মানচিত্র থেকে মর্মরিত হয়, যে পাখিরা গান গায়,
তারা সবাই উত্তর দেবে, ওই সেই কালো রঙের মানুষটা যে দিনরাত গাধার খাটুনি খাটছে। আহা! আমাকে অন্তত ওই তালগাছটার চূড়ায় উঠতে দাও। সেখানে বসে আমি মদ খাবো, যে মদ তালগাছ থেকে চুইয়ে পড়ে। আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যই এইসব। অসাধারণ, অসাধারণ। আমাদের চ্যানেল এসের দর্শকদের জন্য যদি আপনি কিছু বলার থাকে। চ্যানেল এসের তো অবশ্যই দর্শক বন্ধুরা, আমরা হয়তো অনেক মানে অনুভবের কথা বলেছি, অভিমানের কথাও হয়তো, অভিমান হয়তো হতে পারে এটা প্রসঙ্গটা, কিন্তু আসলে অভিমান নয়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই প্রতিজ্ঞা হোক আমাদের সবার। চ্যানেল এসের এই দারুণ পরিবেশনা এবং শিল্পের এই কষ্টকাকীর্ণ মুহূর্তে তাদের কন্ট্রিবিউশন নিশ্চয়ই আমাদেরকে আবার আলোর পথ দেখাবে। অসাধারণ। অনেক, অনেক চমৎকার লাগলো আপনার সাথে কথা বলে। আমরা একটা সুন্দর একটা আড্ডা, একটা সুন্দর সময় কাটালাম। এবং আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কোনো ব্যক্তিগত কাউকে কোনো কিছু বলবার চেষ্টা করিনি। আমি সামগ্রিকভাবেই আমার অনুভূতিটা আমি প্রকাশ করেছি। একদম, একদম তাই, একদম তাই। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম আমাদের প্রিয় অভিনেতা আরমান পারভেজ মুরাদের সাথে। অনেক ব্যক্তি